আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছে আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন দল করলে একটি আসনও পাবে না ছাত্ররা, যা বললেন ডক্টর ইউনূস। 4 শর্ত মেনে পুনরায় রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ। সার্জিসের বিয়ে ও স্ত্রীকে নিয়ে তোলপাড়। এবার বিস্তারিত। আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের ছাত্ররা রাজনৈতিক দল গঠন করতে পারে বলে শোনা যাচ্ছে। এ বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের অংশ নিতে সুইজারল্যান্ডের দাভোসে যান তিনি। সেখানে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের ফরেন অ্যাফেয়ার্স প্রধান গিডেন র্যাচম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন তিনি। সেখানে ছাত্রদের দল গঠনের বিষয়টি নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টা। পডকাস্টে ডক্টর ইউনূস বলেন, ছাত্ররা দল গঠন করবে। শুরুতে যখন আমি উপদেষ্টা পরিষদ গঠন করেছিলাম, আমার উপদেষ্টা পরিষদে তখন 3 ছাত্রকে নিয়েছিলাম। আমি বলেছিলাম, যদি তারা দেশের জন্য জীবন দিতে পারে, তারা উপদেষ্টা পরিষদে বসতেও পারে এবং যেটির জন্য জীবন দেয়া হলো সে ব্যাপারে সিদ্ধান্তও নিতে পারে। তারা এখন ভালো কাজ করছে। তিনি বলেন, শিক্ষার্থীরা এখন বলছে, কেন আমরা আমাদের নিজেদের দল গঠন করছি না? আমরা একটি সুযোগ নেব। তবে ছাত্রদের দল গঠনের বিষয়টিকে অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। ছাত্ররা দল গঠন করলে একটি আসনও পাবে না এমনও কথা বলা হচ্ছে, কিন্তু তিনি তাদের উৎসাহ দিচ্ছেন বলে জানিয়েছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, তারা বলছে ছাত্রদের কোনো সুযোগ নেই এবং ছাত্ররা সংসদে একটি আসনও পাবে না। কারণ কি? কারণ কেউ তাদের চেনে না। আমি বলেছি, পুরো দেশ তাদের চেনে। তাদের একটু সুযোগ নিতে দাও। তারা যাই করতে চায় তাই করবে। তবে দল গঠন করলে দেশের নষ্ট রাজনীতি এবং রাজনীতিবিদদের কবলে পড়ে ছাত্ররা বিভক্ত হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। কিন্তু তা সত্ত্বেও তিনি চান ছাত্ররা দল গঠন করুক। তিনি বলেন, সম্ভবত দল গঠনের প্রক্রিয়ার সময় তারা বিভক্ত হয়ে যেতে পারে। এটি একটি বিপদ, কারণ এতে রাজনীতি যুক্ত হবে, সব রাজনীতিবিদরা তাদের মধ্যে ঢুকবে। তাই আমরা জানি না বাংলাদেশে যে রাজনীতি রয়েছে সেখান থেকে তারা তাদের মুক্ত করতে পারবে কিনা। তবে এটি একটি ঝুঁকি যা আমাদের নিতে হবে। ছাত্ররা দল গঠনে তৈরি আছে, তারা প্রচারণা চালাচ্ছে। তিনি আরও বলেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করছে, এটা দরকার, কারণ তারা রক্ত দিয়ে সেগুলো অর্জন করেছে, সেগুলো রক্ষা করতে হবে, নয়তো সুযোগ সন্ধানীরা সেগুলো নিয়ে যাবে, যারা আগের মতো সব কিছু পুনরাবৃত্তির সুযোগ খুঁজছে। ওই পডকাস্টে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার বিষয়েও কথা বলেছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল ছাত্ররা, আমি তাদের চিনতাম না, তাদের সম্পর্কে আগে কিছু শুনিনি। আমি তাদের বোঝাতে থাকি, তোমরা অন্য কাউকে দায়িত্ব নেওয়ার জন্য খুঁজে বের করো, কিন্তু তারা আমাকে বলে, না না, আপনাকেই এখানে থাকতে হবে, আমরা অন্য কাউকে খুঁজে পাবো না। আমি তাদের বলে, চেষ্টা করে দেখো, কিন্তু তারা বলে, না, আমাদের সময় নেই। তারা নাছোড়বান্দা ছিল। আমি তাদের অন্তত একদিন চেষ্টা করতে বলি, কিন্তু তারা রাজি হয়নি। এরপর তারা আমাকে আবারও ফোন করে। তখন আমি বলি, ঠিক আছে, তোমরা জীবন দিয়েছো এবং অনেক রক্তপাত হয়েছে, তোমরা যেহেতু এত কিছু করতে পেরেছ, ইচ্ছার বিরুদ্ধে হলেও আমার কিছু করা উচিত, বলেন ডক্টর ইউনূস। আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী তো দূরের কথা, শেখ হাসিনার অনেক কাছের লোকও হয়তো টের পাননি ৪৫ মিনিটের বেঁধে দেওয়া সময়ের মধ্যে ক্ষমতা ছেড়ে পালাতে হবে। শেখ হাসিনা যখন হেলিকপ্টারে করে পালাচ্ছেন, তখনও মানুষ মারতে মরিয়া আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই আওয়ামী লীগ আবারও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায়, ডাক দিয়েছে হরতাল অবরোধেরও। আদৌ কি সম্ভব কয়েক মাস বা বছরের মধ্যে আওয়ামী লীগের প্রত্যাবর্তন? কি বলছেন বিশেষজ্ঞরা? সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ। ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য 4টি শর্ত উল্লেখ করেছেন। সেগুলো হলো, 16 বছরের শাসনামলে বিশেষ করে 2024 সালের আন্দোলনের সময় সংঘটিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া। দ্বিতীয়ত, দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা। তৃতীয়ত, শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা। চতুর্থ, মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা। আলী রিয়াজ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের একটি কমিশনের ভাইস চেয়ারম্যান। তিনি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত্য গড়ার কাজ করছেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সময় যেসব ব্যক্তি গণহত্যার জন্য সরাসরি দায়ী, তাদের বিচার হতে হবে, যার মধ্যে শেখ হাসিনাও অন্তর্ভুক্ত। এই শর্তগুলো পূরণ হলে তাদের প্রত্যাবর্তন নিয়ে আলোচনা করা যেতে পারে। বিদেশে থাকা জ্যেষ্ঠ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও টকশোতে কর্মীদের পুনর্গঠনের আহ্বান জানাচ্ছেন। একই সঙ্গে দাবি করছেন, ইউনূসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হতে চলেছে। কিন্তু এই বক্তব্য দলীয় কর্মীদের কাছে সেভাবে গ্রহণযোগ্য হচ্ছে না।
এসব বক্তব্যের নিচে মন্তব্যের ঘরে আওয়ামী লীগের জুনিয়র কর্মীরা পাল্টা প্রশ্ন তুলছেন। তারা বলছেন, বিদেশের নিরাপদ আশ্রয় থেকে বক্তব্য দেওয়া সহজ, কিন্তু দেশে কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বিয়ে করেছেন। শুক্রবার 31 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ক্যাপশনে লেখেন, নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই, বিবাহিত জীবন সুখের হোক। ওই ছবিতে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলম, আসিফ মাহমুদ এবং সার্জিসকে দেখা যায়। বর বেশে সার্জিসকে দেখা যায় সাদা শেরওয়ানি এবং পাগড়ি পরা। যদিও পাত্রীকে তার নাম বা ছবি প্রকাশ্যে আসেনি। এবার জানা গেল সার্জিসের শ্বশুর বাড়ির পরিচয়। সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা সদর উপজেলার 2 নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। পেশার তাগিদে ব্যারিস্টার লুৎফর রহমান স্ত্রী, মেয়ে ও 2 ছেলেকে নিয়ে রাজধানীর বাসাবো এলাকার শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। সার্জিস আলমের শ্বশুরের পরিবার সূত্রে জানা গেছে, গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে তাদের বিবাহ কার্য সম্পন্ন হয়েছে। মিডিয়ার উৎপাত থেকে বাঁচতে বর্তমানে পরিবার সহ ওই রিসোর্টে অবস্থান করছেন। জানা গেছে, এক বোন ও 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা, সবসময়ই পর্দা করে চলেন। তাই তার নাম প্রকাশ করতে সংবাদ মাধ্যমের কাছে অনিচ্ছা প্রকাশ করেছেন তারা। সার্জিস আলম 2 জুলাই 1998 সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আখতারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম। 2 ভাইয়ের মধ্যে সার্জিস আলম বড়। তার ছোট ভাই শাহাদাত হোসেন রাকিব। সার্জিস আলম ঢাকার BAF শাহীন কলেজ থেকে HSC এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অমর 21 হল সংসদে প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তাছাড়া নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে প্রতিনিধিত্ব করেছেন। গত বছরের জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন সার্জিস আলম। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এ পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা অগণন।